নাট্যানুষ্ঠান তোমার পতাকা জারে দাও। রাত অনেক হলো, খাবে না? ও, কটা বাজলো? তা 9টার বেশি হবে। 9টা কি এমন রাত? আর ঘন্টা তিনেক কাজ করলেই আমার কারখানার মডেলটা তৈরি হয়ে যাবে। কি হবে ওই ভাঙা পার্টেক্সের টুকরো কুড়িয়ে এনে এত খাটাখাটনি করে কারখানার মডেল তৈরি করে? মডেল বই তো আর কিছুই নয়, ও পরে করলেও চলবে। কি বলছো তুমি শায়লা? একে তুমি মডেল বলো? এ আমার আবিষ্কারের রূপায়ণ। আবিষ্কারের রূপায়ণ? হ্যাঁ গো হ্যাঁ, আমাদের কলেজের কলিগদের একটা গ্রুপ আমার সঙ্গে কাজ করছে। ফর্মুলা আমরা আবিষ্কার করে ফেলেছি। আমরা দেখেছি কারখানাটা তৈরি করে ওষুধটা যদি বানিয়ে ফেলতে পারি তাহলে কোটি কোটি লোকের জীবন বাঁচবে, বিদেশে রপ্তানি করে আমাদের দেশের বিপুল একটা আয় হবে। কিন্তু অত টাকা আসবে কোত্থেকে? স্বপ্ন তোমাদের স্বপ্নই থেকে যাবে যে, অনর্থক ভেবে ভেবে শরীরটাকে মানে একেবারে নষ্ট করে ফেললে যে, এই তো। ঠিক তাই। আমার ওপর তোমার দৃষ্টিটা একটু তীক্ষ্ণ কিনা তাই তুমি ভাবো। কিন্তু আমি যে কোনো আশাই দেখতে পাচ্ছি না গো। ও কথা বলো না। আশা আর স্বপ্ন এই দুই নিয়ে আমি আজও বেঁচে আছি। আমার জীবদ্দশায় আমি দেখে যেতে চাই কারখানা গড়ে উঠেছে, বিপুল পরিমাণে উৎপাদন শুরু হয়েছে, দেশ বিদেশের অগণিত মানুষ আমার আবিষ্কার থেকে উপকৃত হচ্ছে। সে যদি না হয়, আমার চেষ্টা যদি ব্যর্থ হয়, তাহলে ওগো অমন করে বলো না, তোমার শরীরটা ভালো নেই। ডাক্তার তোমাকে রেস্টে থাকতে বলেছেন। হ্যাঁ, রেস্ট আমি নেব। যেদিন দেখব আমার কারখানার প্রত্যেকটি প্লান্টের চাকা ঘুরছে, দুরারোগ্য ওই কুৎসিত ব্যাধির হাত থেকে একের পর এক মানুষ মুক্তি পাচ্ছে। তোমার আশাই সার্থক হোক। এসো তুমি, পরিকল্পনাটা তোমায় বুঝিয়ে দিই। হ্যাঁ, এই দেখো, এই যে বিরাট হল ঘরটা দেখছো না? হ্যাঁ। দেখছো? হ্যাঁ। এইখানে বসবে মেইন প্ল্যান্ট। আচ্ছা। আর এই পাশে হবে শোধনাগার। আর ওই বিপরীতে দেখো ওই পরীক্ষাগার। আর এই দিকটায় এই মানে ফিলিং প্ল্যান্ট। কি বললে? ফিলিং প্ল্যান্ট। আচ্ছা। আর এই বিরাট লনের ওই পাশটায় হবে ডাম্প। কি হবে? ডাম্প। সবই তো হবে আমাদের দেশের গাছগাছরা আর মাটি দিয়ে। তাই নাকি? হ্যাঁ। আর এই যে এই পাশটা। আব্বু, আব্বু। হ্যাঁ তানি, আজ যে বড় দেরি করে ফিরলি মা। তোর মা আর বলো না আব্বু, ওই রূপম যে কি সব ছাই ভস্ম আঁকে আজকাল, মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না, শুধু কল্পনা আর কল্পনা। এই পরাবাস্তবতার যুগে ওইসব কল্পনা দিয়ে কিছু হবে মনে করো? কতজনের কত কল্পনাই তো ঠিক মতো বোঝা যায় না মা। কিন্তু কল্পনা বাস্তব হতে কতক্ষণ? এখন তো আর আগের যুগ নেই, আজকের যুগ অবারিত। মানব কল্যাণে জীবনের প্রত্যেকটি কল্পনাকে বাস্তবে রূপ দেওয়াই তো এই যুগের সার্থকতা মা। কি জানি, বুঝি না বাপু তোমাদের ওই বড় বড় কথা। তার চেয়ে চলো আব্বু এখন খেতে যাই। ডাক্তাররা তোমায় ঠিক 9টায় খেয়ে নিতে বলেছেন। কিন্তু মা, আমার কারখানাটা যে। থাক না আজ ও পর্যন্তই, কাল বরং আমিও তোমাকে সাহায্য করবো ওটা শেষ করতে। কিন্তু মা, এখন যে মানে স্বনির্ভর হওয়ার দিন রে। একার চেষ্টায় তো স্বনির্ভর হওয়া যায় না আব্বু। স্বনির্ভরতার জন্য চাই সকলের সমবেত চেষ্টা। চলো খাবে, চলো। আচ্ছা চল চল। রূপম তাহলে আজকাল নতুন টেকনিকে নতুন ধরনের ছবি আঁকছে। হ্যাঁ, বলে কি জানো আব্বু? কি? খাঁটি বাংলার ছবি। আর কেমন অদ্ভুত দেখো, কারখানায় কাজ করছে অসংখ্য নুব্জদেহ মানুষ, বন বন করে ঘুরছে চাকা, শব্দ হচ্ছে ঘর 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 করে, বাজছে বাঁশি। বাইরের রাস্তায় বিপুল কর্মব্যস্ততা, সে তার নাম দিয়েছে সাগর। কি বললি? সাগর? হ্যাঁ। অপূর্ব অপূর্ব।
ঘর 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 করে ঘুরছে চাকা, চারদিকে জেগেছে বিপুল কর্মচঞ্চলতা, বাড়ছে উৎপাদন। তাকে সাগরের উত্তালতার সঙ্গে তুলনা না করলে কি চলে কখনো রে? কিন্তু আব্বু, হ্যাঁ, ওর যে স্টাইল বুঝবে কজন? মানুষের মন এখন অনেক অগ্রসর রে। দেশের কল্যাণ যারা চায় তারা ঠিকই বুঝবে। দিকে দিকে আজ কর্মসাগরে উত্তলতা জাগিয়ে তুলতে হবে। শিল্পী করবে তার রূপায়ণ, বিজ্ঞানী তাকে দেবে তার বাস্তব রূপ। তবেই না একদিন তোর সঙ্গে গিয়ে রূপমের ছবিগুলো দেখে আসবো। খান কি বলিস? আচ্ছা, হ্যাঁ? বেশ তো আবু, বরং এক্সিবিশনের দিন তোমায় নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এক্সিবিশনের দিন? হ্যাঁ, হ্যাঁ। বেশ তো হুজুর, রাত তো 12টা বাজে গেছে। ওই আপনি এইভাবে আর কতক্ষণ হাঁটবেন? হাঁটবো না তো কি ঘুমাবো মনে করেছ? দেখছো না আজ 4 বছর সমানে জেগে রয়েছি। তোমাদের মতো পড়ে পড়ে ঘুমলে আরে বুঝলাম তো, কিন্তু আপনার তো আর কোনো অভাব নেই, তাই না? আমি জানি আমি একজন মাল্টি মিলিয়নিয়ার, তবু হুজুর। ও, সঠিক খবর পেয়েছো? ঠিক জায়গা মতো আমাদের মাল পৌঁছে গেছে। শুনেছি খুব নাকি কড়াকড়ি। এই কথা তো হুজুর আপনারে আমি ওই বিকেল বেলায় কইছিলাম। তবে একটা কারণে বড় চিন্তা করতে আছি হুজুর। আঙ্গ গুদামে এখনো বহুত মাল তালাবদ্ধ হুজুর। ঠিক আছে, ওগুলো এখন ছেড়ো না, বাজারে টান ফেলে দিতে হবে, নইলে আমরা যে দাম চাই সে দাম তুমি তো বোঝো সবই। হ্যাঁ, খবর কথাই তো বুঝি হুজুর। তবে কিনা থামো। আজকাল যে অবস্থা। থামো, কাপুরুষের মতো কথা বলবে না কখনো আমার সামনে। সেলিম কোথায়? ফিরেছে? না হুজুর, এই অন্য তো হিরে ন। তা কদিন খাটনি গেছে, আজকে হয়তো। আরে ঠিকই কইছেন হুজুর, দিন রাত খালি কাম কাজ থাকলে তো আর চলতো না হুজুর। একখানা আমোদ ফুর্তিও তো করণ লাগে, বুঝলেন না? আর যত কথা কন আমাকে ছোট সাহেবের গতি খেয়ে আল্লাহর মেহরবানিতে আমাকে এই অবস্থা। থামো, আজকাল বড্ড বাজে বকছো তুমি সরকার। এ কথা তোমার মুখ দিয়ে আর যেন কোনোদিন না শুনি। যাও, সেলিম এলে আমার সাথে কথা বলতে বলো। আচ্ছা হুজুর। আজ কি হলো তোমার জুলি? নাচে কেবল তাল ভঙ্গ হচ্ছে। তালভঙ্গ আমার হচ্ছে না তোমার হচ্ছে সেলিম? কি বলো তুমি? ফক্সট্রটে ভুল করবো আমি? আমিও তো তাই জানতাম, ভুল তোমার খাবার নয়। কিন্তু আজ যে মনে জুথির গন্ধ, ফুলমনা না হয় পারো কি? জুথি? ওই বিট্রেয়ার, জানো ও আমাকে প্রত্যক্ষভাবে অপমান করেছে। হোয়াট? অপমান নয়, বরং বলো অন্যকে খুশি করার জন্য তোমাকে ফিরিয়ে দিয়েছে। অথচ জানো ওর ঘরের প্রত্যেকটা জিনিস, এমনকি টি পয়টা পর্যন্ত আমার টাকায় কেনা। সে তুমি ওকে ভালোবাসতে বলে উপহার দিয়েছো। অমন তো আরো কতজনকে। What do you mean? I mean what I mean. বেলা, মিলি, এলি, শ্রেবা, কাকেই বা দাওনি? Hey, তোমার নিজের নামটা বাদ দিলে কেন? আমি জানি আমাকে তুমি ভালোবাসো। চলো, ক্লাবে আজ আর জমবে না। চল। কোন দিকে যাবে? আমাকে আজ মামা বাড়িতে ড্রপ দিয়েছিও, এত রাতে বাড়ি ফিরবো না, ফোনে জানিয়ে দেবো। ভেরি গুড, সেই জন্য তোমাকে আমি এত লাইক করি জুলি। রিয়েলি? ইয়াস জুলি, তুমি জানো আমার বাবা বলেন কোথায় নাকি আমার এক বাগদত্তা বধূ আছে, যাকে আমি কোনোদিন চোখেই দেখিনি। গুড গড, তাহলে বাগদত্তা হলো কি করে? ডার্লিং, পুরো ব্যাপারটা আমার কাছে ফানি লাগছে। আজকালকার দিনে ওসব সেকেলে কথায় কোনো দামই নেই। বাট জুলি, আই লাভ ইউ। তোমাকে আমি ভালোবাসি জুলি, একমাত্র তুমি আমাকে সুখী করতে পারবে। সেলিম, তোমার মামা
আবার এসে গেছে। নেমে পড়ে। See you again tomorrow in the club. বাই। হ্যাঁ পাপ্পু, তুমি এখনো জেগে ঘুরে বেড়াচ্ছ? তোমারই অপেক্ষা করছিলাম। আমার অপেক্ষা? ফান্নি, রাত তো কম হয়নি, বিপদ আপদের আশঙ্কাও তো থাকতে পারে। সেলিমের গায়ে হাত দিতে পারে এমন কেউ আছে তুমি বিশ্বাস করো পাপ্পু? না তা নয়, তোমার সঙ্গে কিছু কথা ছিল। তোমার আম্মার শেষ ইচ্ছাটা এবার পূরণ করতে চাই। ও, সেই অদেখা বাগদত্তার কথা। ব্যাপারটা শুনলে আমার কাছে কেমন যেন ফানি মনে হয়। বলো কি সেলিম, আমার পছন্দ তোমার আম্মার পছন্দ? You haven't seen Julie, my dear পাপ্পু। জুলি, I want জুলি। কেমন ধরা দিয়েও যেন ধরা দেয় না, অপূর্ব, লাইক এ ফ্যান্টম স্পিরিট। সেলিম, তুমি তো দেখোনি তনিমাকে, আমার ছেলেবেলার বন্ধুর মেয়ে। She can change the whole lot of your life, my dear. তোমার জীবনধারাই বদলে যাবে একেবারে। আমি তো তা চাই না। যাক, এত রাতে আর তর্ক নয়, আমি এখন ঘুমোতে যাচ্ছি। দরজা খোলাই আছে, ভেতরে চলে এসো। বাহ, কি নিশ্চিন্তে ভেতরে আসতে বলতে পারো তুমি। আমি জানি, তানি ছাড়া এত নিশ্চিন্তে কেউই আমার ঘরে ঢুকতে পারে না। তানিমার উপর তোমার এত নির্ভরতা রূপম। দেখো তো আমার নতুন ছবিটা কেমন হয়েছে। হ্যাঁ, সেই জনতা আর মিছিল, মিছিল আর জনতা, দেশের লোক বোর হয়ে গেছে। না 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 না, হ্যাঁ, এ তো মিছিল নয় তানি, এ শুধু প্রতীক মাত্র। এ মিছিলে সারা দেশের মানুষ আজ সামিল হয়েছে। এ মানুষের কর্মযজ্ঞের মিছিল। দেখছো না, ওদের হাতে উৎপাদনের প্রতীক। কিন্তু তোমার এই কল্পনার ছবি দিয়ে দেশের মানুষকে কাজের পথে ফেরাতে পারবে বলে মনে করো? কেন পারবো না? কাজ না করলে আমাদের যে মুক্তি নেই তানি। আমাদের সকলের কাজের মাধ্যমে দেশকে গড়ে তুলতে না পারলে এত রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা সে যে একেবারে অর্থহীন হয়ে যাবে তানি। ওই শোনো ওদের ওই কথা। শুনতে পাচ্ছ তুমি তানি? কি শুনবো? তুমি কি পাগল হলে? ছবির মুখে কিসের ঐকতান শোনা যায়? কেন, ওই তো দেশের সকল মানুষ দেশ গড়ার, স্বাধীনতা রক্ষার ধ্বনি দিচ্ছে। আমার আব্বুর মতো তুমিও দেখছি এইসব ভাবতে ভাবতে শেষে পাগল হয়ে যাবে। দেশের মানুষ দেশকে গড়ে তুলতে চায় না কে? আমার আব্বু বলেন, সর্বক্ষেত্রে স্বনির্ভর হবার জন্য গঞ্জে, বাজারে, গাঁয়ে, শহরে প্রত্যেকটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাজের সেই প্রেরণাকেই তো আজকের ক্যানভাসে এঁকে রাখতে হবে আমাদের উত্তর পুরুষদের জন্য। ও হ্যাঁ, তোমার না আজ বেড়াতে যাবার কথা ছিল? ওই যা, দেখেছো, খেয়ালই ছিল না। চলো বেরিয়ে পড়া যাক। চল। শায়লা, শায়লা, কি হলো? শায়লা, কি হলো? এই তো আমি। আবার এই অসময়ে এত চেঁচামেচি কেন? এই দেখো, এই দেখো, এইমাত্র আমার কারখানার মডেলটা আমি শেষ করেছি। দেখো হ্যাঁ? কি চমৎকার কারখানাটা। কিন্তু ওতে আর কিন্তু টিন্তুর কিছুই নেই। মনে করো কারখানা আমাদের হয়েই গেল। আমরা বিজ্ঞানীরা একটা বিরাট গ্রুপ এখানে কাজ করছি। আমাদের সাহায্য করছে এদেশেরই আরো অসংখ্য মানুষ। আমাদের আবিষ্কৃত ওষুধ যাচ্ছে বিদেশে, দেশের জন্য আসছে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। বলো কি গো? তোমায় নিয়ে আজ আমার মানে মানে সেই তোমার সেই প্রথম কালের পাগলামিটা এখনো গেল না। ছাড়ো বলছি, চাকর বাকর কেউ যদি এসে দেখে ফেলে? কি আশ্চর্য, চাকর বাকর আবার কোথায়? ওই বাকেটের কথা বলছো তো? বাকেট, বাকেট, যে হুজুর, এই 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 দাঁড়া, দাঁড়া এখানে। কোথায় যাচ্ছিস? এই দেখ। কি দেখছিস? কারখানা, এটা আমার কারখানা। কেমন হলো? বুঝলাম না, কোন কারখানাটা হুজুর? কোন কারখানাটা হুজুর? যেন দেখতেই পায় না, বলে সারাদিন শুধু ঘুম জেগে থাকো। মুই তো জায়গায় থাই হুজুর। তাহলে দেখতে পাচ্ছ না কেন?
এত বড় কারখানাটা তোমার চোখে পড়ছে না? ওরে, ওই তো সাহেব নিজের হাতে বানিয়েছেন, দেখেছিস কেমন সুন্দর হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর। সুন্দর, হ্যাঁ তাই বল। এবার হ্যাঁ, এবার তুমি যেতে পারো। আরে তানি কোথায়? বাড়ি থাকলে একটু পাঠিয়ে দিস, বুঝলে? যে হুজুর। কামিং। আরে খান যে। আরে কি শায়লা, তুমি উঠে যাচ্ছ কেন? আমার ছেলেবেলাকার বন্ধু খান দবিরউদ্দিন খান, এখন হলো কেটি খান। আদাব ভাবি, আদাব। অনেকদিন পরে দেখা কিনা, তাই ঠিক চিনতে পারছেন না বোধহয়, তাই না? না না, মানে তা আপনি দাঁড়িয়ে কেন? বসুন। হ্যাঁ হ্যাঁ, বসুন। বসো 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 বসো। ওর সাথে মাঝে মাঝে আপনার কথা আলোচনা হয়। আরে হবে না কেন, হতেই হবে। আরে, নিজের লোকের কথা কেউ কোনোদিন না বলে পারে? তা এটা কি বানিয়েছো? হ্যাঁ, একটা কারখানার মডেল। কারখানা? হ্যাঁ। কিসের কারখানা? ধরো ওষুধের কারখানা। তা দেখতে মন্দ হয়নি। তা তুমি যে এ কাজ করতে পারো তা তো জানা ছিল না। বিজ্ঞানী করছে কিনা আর্কিটেক্টের কাজ? হ্যাঁ, জানলে আমার বাড়িগুলোর নকশা কিন্তু। হ্যাঁ শায়লা, তুমি কি বাকেরকে দিয়ে খানের জন্য কিছুটা চার মানে? না 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 না, আর কিছু নয়, আর কিছু না, শুধু চাই বরং ভালো। আচ্ছা, আমি চাই পাঠিয়ে দিচ্ছি। তা চৌধুরী, কত টাকা দেবে মডেলটার জন্য? টাকা? হ্যাঁ, টাকা ছাড়া আর কি চিনবে বলো তুমি? এই ক বছরে কালো টাকার পাহাড় গড়ে তুলেছ কিনা? আহা, কথাটা জিজ্ঞেস করে ভুল এমন কি করলাম? যার যে পথ সে সেই পথে রোজগার করে আবার সদ্ব্যবহারও করে। সদ্ব্যবহার? কি সদ্ব্যবহারটা তুমি করো শুনি? তুমি জানো না চৌধুরী, মাসে চাঁদায় দিতে হয় কত টাকা। পাড়ার ছেলেপুলেরা ক্লাব করবে, দাও 500 টাকা। কোথায় মসজিদ হবে, দাও 1000 টাকা। কোথায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, দাও 2000 টাকা। তা যা বলেছ, তেমনি মাল ধরে রেখে গোটা বাজারে ক্রাইসিস সৃষ্টি করে 3 টাকার জিনিস ছাড়ো 300 টাকায় দেশের সম্পদ গোপনে বিদেশে পাচার করে। বোঝো দেখি সবই। বলেছো ঠিক, টাকা রোজগার করা যেমন ঝকমারি, টাকা রাখাও তেমনি ঝকমারি। তাছাড়া ওসব কথা, কারখানাটা করবেন কে? ধরো আমি করব। একটা নতুন ওষুধ যখন আবিষ্কার করতে পেরেছি। দেখো, তোমার ওই আবিষ্কারের কথাটা পড়েই আমি এসেছি তোমার কাছে। যতই হোক ছেলেবেলার বন্ধু তো। হ্যাঁ, তাছাড়া এক সময় তোমার স্ত্রী আর আমার স্ত্রীও একটা কথা বলে রেখেছিলেন, তোমার মেয়ে আর আমার ছেলের বিয়ে হবে। আমি এসেছি তোমাকে সাহায্য করতে। সাহায্য? চমৎকার। যাক, এতদিন পর তুমি যে তোমার টাকাগুলোকে সত্যিকার কাজে লাগানোর কথা ভেবেছো, সেজন্য ধন্যবাদ। তাহলে তুমি টাকা দাও, আমি কাজ শুরু করে দিই। দেখো চৌধুরী, বলো। আমার দুটো শর্ত আছে। প্রথমত, তোমার আবিষ্কারটি তুমি আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দেবে। আর দ্বিতীয়, তোমরা সবাই বেতন নিয়ে আমার কারখানায় কাজ করবে। কিন্তু আমার পরিকল্পনা তো ব্যবসা করা নয়। আমি চাই আমার আবিষ্কারের ফল ঘরে ঘরে পৌঁছবে, দেশের জন্য আনবে কল্যাণ। দেখো চৌধুরী, ওসব কথা বইয়ে লেখা থাকে, সবকিছুর আসল উদ্দেশ্য হলো ব্যবসা, বুঝলে? যাই হোক, আমার কাজ আছে, আমি উঠি। ভেবে দেখো, আরেকদিন বরং আসবো। কিন্তু তোমার চা পরে একদিন খেয়ে যাবো বরং। হ্যাঁ, ভালো কথা। আরে, আমাদের মামুনি, মানে ওই যে তোমার মেয়ে দনিমাকে দেখছি না যে, গেল কোথায়? বাড়িতে নেই নিশ্চয়ই। আজকালকার ছেলে মেয়ে তো, ওদের বাড়িতে পাওয়াই মুশকিল। আচ্ছা, চলি, আসি। এই দেখেছো ঢেউগুলো কেমন বড় হয়ে দ্রুত সরে যাচ্ছে? ঢেউ বড় অস্থির, বড় ক্ষণস্থায়ী। সেই তো ভয়। ওতে ভয়ের কি দেখলে তানি? এই যে কাছাকাছি পাশাপাশি বসে থাকা, এও যদি ওই ঢেউয়ের মতো। তানি, যা ক্ষণস্থায়ী আমি তা মানি না তানি। ওই যে চেয়ে দেখো, ওই দূরে চেয়ে দেখো, ওই দিক চক্রের দিকে। কি দেখছো? আকাশ আর মাটি যেন মিশে একাকার। যখনই দেখো তখনই ওই একরকমই দেখবে। ওখানে বিচ্ছেদ নেই, দূরত্বও নেই। ওকেই বলে জীবন।
তোমাকে আমি ওই আকাশের মতোই জানি রূপম। আর আমি জানি তুমি ধরিত্রী, তুমি শ্যামলিমার স্নিগ্ধতা। আকাশ যাকে ভুলে দূরে সরে থাকতে পারে না। রূপম, এতদিন পরে তুমি বুঝলে তানি? তুমি যে শিল্পী, কল্পনাই তোমার আশ্রয়। না না না, তুমি ভুল করেছো তানি। অনেক কল্পনাকে মিশিয়ে শিল্পী যে চরম সত্যকে রূপদান করে, তার চেয়ে পরম বাস্তব আর কিছুই নেই। তুমি আমার সেই বাস্তব। রূপম, হ্যাঁ? রূপম, রূপম, দেখো হ্যাঁ? দেখো, পাখিরা ঘরে ফিরছে। হ্যাঁ, ইস, কখন সন্ধে হয়ে গেছে। চলো আমরাও ঘরে ফিরি। চলো। আচ্ছা, হুম? ভদ্রলোক এলেনই যদি, তো অমন করে চলে গেলেন কেন? চাটুকু তো অন্তত খেয়ে যেতে পারতেন। ওর কথা আর বলো না শায়লা, কালো টাকার গর্বে ওর মতিচ্ছন্ন হয়ে গেছে। ও এসেছিল কয়েকটা শর্ত নিয়ে। শর্ত? হ্যাঁ, শর্ত কিসের? আমার আবিষ্কারের ফল টাকা দিয়ে কিনে নিয়ে ও ব্যবসা করতে চায়। আর আর কি? আমাকে একটা প্রতিশ্রুতির কথাও সঙ্গে সঙ্গে স্মরণ করিয়ে দিয়ে গেল। প্রতিশ্রুতি? তুমি আবার ওর মতো লোকের কাছে কিসের প্রতিশ্রুতি দিতে গিয়েছিলে? জানি চিরদিন খান অমন ছিল না। মাত্র 3 বছরে ও আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে উঠেছে। তাছাড়া প্রতিশ্রুতিটা তুমি দিয়েছিলে ওর স্ত্রীর কাছে। আজ উনি জীবিত নেই, কিন্তু তার শেষ ইচ্ছে তোমার মনে পড়ে? তোমার সেই মিষ্টি শরবতের কথা। হ্যাঁ, তার পড়বে না? বড় মিষ্টি চেহারা ছিল, তাই তো আমি তাকে মিষ্টি শরবত বলে ডাকতাম। আর তোমাকে কি যেন বলতেন সেই ভদ্র মহিলা? ঠান্ডা বড়। হ্যাঁ, ঠান্ডা বড়। আমার মতো ঠান্ডা মানুষ নাকি সে কখনো দেখেনি। আর আজকালকার দিনে ওসব নেই, তবু স্পষ্ট মনে পড়ে। ভাই ঠান্ডা শরবত আর একটুকুন না। না ভাই, আর না ভাই, ঠান্ডা বরফ। কি বলো? আমাদের সম্পর্কটিকে স্থায়ী করে রাখতে চাই। কেমন করে ভাই মিষ্টি শরবত? বুঝলে না, আমার ছেলে আর তোমার মেয়ে, ও, এক সুতায় ওদের হাত বেঁধে দিতে চাই, মেহেদির রঙে রাঙিয়ে। কিন্তু ওনারা যদি আবার... ওনাদের কথা মানছে কে বলো? আমরা যদি করি, ওনারা কিছুতেই না করতে পারবে না। আর না করলেও মানতে যাচ্ছে কে, কি বলো? এই তো এতক্ষণে শোয়ের মতো কথা বললে। তাহলে কথা দাও, ঠিক হয়ে গেল তো? ভাই মিষ্টি শরবত আমরা না হয় কথা দিলাম, কিন্তু ছেলে মেয়েরা বড় হয়ে যদি... তেমন করে ছেলে মেয়ে মানুষ করবো আমরা, মনে করো? মায়ের কথা কখনো ফেলে দেবে না ওরা। তা অবশ্যই বটে, তবু ওদেরও তো একটা মনের দাম আছে। দিন কত তাড়াতাড়ি পাল্টে যাচ্ছে তা দেখতে পাচ্ছ। তবু আমাদের কথা নচ্চর হবে না ভাই। মরে যাই যদি, ছেলেকে এসব বলে যাব, কেমন? হ্যাঁ কথা কিন্তু আমাদের পাকা হয়েই রইল। হ্যাঁ হ্যাঁ, পাকা হয়ে রইলো। আল্লাহর মর্জি হলে ঠিক সময় বিয়ে হবে। মনে হচ্ছে যেন সেদিনের কথা, অথচ কোথা দিয়ে কেমন করে 12টা বছর কেটে গেল। এর মধ্যে কত জায়গা ঘুরে বেড়ালাম। তখন আমার তনিমা ছিল এই এতটুকুন, আর আমার মিষ্টি শরবতের ছেলেটি তখন যেন কত বড় ছিল। সে নিয়ে আর মাথা ঘামিয়ে কাজ নেই শায়লা। কেন? আমরা তো ঘামাইনি, উনি বরং এসে কথাটা নতুন করে তুললেন। তুমি সত্যি ঠান্ডা বরফ, কিছুই যেন বোঝো না। ছেলের বিয়ের লোভ দেখিয়ে আমার মাথাটা চিরদিনের জন্য কিনতে এসেছিল খান। তা ছেলে মেয়ের বিয়ের সঙ্গে মাথা বিক্রির সম্পর্কটা কি? তাছাড়া তোমার টাকার দরকার রয়েছে, খান সাহেবের বাড়িতে মেয়ের বিয়ে দিয়ে যদি তোমার কারখানাটা খোলার একটা সুরাহা হয় সে তো ভালোই। দিনরাত তুই কারখানা কারখানা করে মাথার চুল পাকিয়ে ফেললে। আহা, অত সব তুমি বুঝবে না। খানের ওই টাকা টাকা নয়, বিষের চেয়েও খারাপ। ধুর, কি যে তুমি বলো, আমি কিছুই বুঝি না। হ্যাঁ শায়লা, মাত্র 3 বছরে কালো বাজারে রোজগার করা ও টাকার রঙও কালো। ও টাকা আর বিষ একই জিনিস, ও বিষের চেয়েও খারাপ। কি বললে? বিষের চেয়েও খারাপ? হ্যাঁ হ্যাঁ, বিষের চেয়েও খারাপ লাগে তোমাকে। কিন্তু মনে রেখো, আমি তোমার বেলিমিলির মতো নই। আমাকে যে কথা দিয়েছো সেই কথা তোমাকে রাখতে হবে। সে কথা তো আমি রেখেছি। তুমি যখন যা চেয়েছো পেয়েছো আমার কাছে। বলো, পাওনি? পেয়েছি বলি তো বলছি। তোমার শেষ কথা তুমি রক্ষা করবে।
তুমি আমাকে বিয়ে করবে বলে বলেছিলে, আর দেরি করলে। আর দেরি করলে কি? যেন কিছু বোঝো না, এর বেশি আমি কিছু বলতে পারবো না। ফানি, তুমি জানো না কোন বাড়ির ছেলে আমি? বিয়ের আশা তুমি ছেড়ে দাও জুলি। তবে তবে তুমি কেন আমায় কথা দিয়েছিলে? আহা, বুঝতে পারো না কেন? বিয়ে হলো একটা ব্যাকডেটেড পদ্ধতি। ও দিয়ে শুধু পায়ে বেড়ি পড়াই হয়, জীবনের উত্তলতাকে খুঁজে পাওয়া যায় না। সেলিম, তুমি তুমি ব্যাকডেটেড চিন্তা বর্জন করো জুলি। জুলি, তুমি আজকের মেয়ে। চেয়ার আপ, চলি এখন। এই কথা তুমি বলতে পারলে? সব ব্যাকডেটেড। টাকার দরকার হলে আমাকে বলো, পাবে। বাই। সরকার, আজকাল জেগে থাকো না ঘুমিয়ে থাকো? কি যে করলেন হুজুর, আজ কটা দিন চিন্তা করতে করতে আমি সারাটা রাত জাগন রয়েছি হুজুর। তবে সেলিম আজকাল রাত ভোর হবার আগে বাড়ি ফেরে না, সে খবর রাখো না কেন? সকল খবরই আমি রাখি হুজুর। তবে বলনি কেন? হুজুর হুজুর আপনি আপনি আর বেয়াদবি মাফ করবেন হুজুর। অনেক আগে কইছিলাম ছোট সাহেবের বালাতুন একটা মাইয়া বিয়া করান, দেখবেন এক দিলে দুই ফাঁকি একবারে মারি হেলামো। কি কি বলতে চাও তুমি? না হুজুর, বেশি কিছু আপনার আমি কইতাম চাই না। আমি হয়েছি হুজুর আপনার পুরানা দিনের সাগর। ছোট কালথুন আপনার নুন্নিমুখ খায় মানুষ হয়েছি হুজুর। কইছিলাম কি, ওই আম্মাজির কথা মতো যদি আপনি কাম করতেন তাহলে ওই প্রফেসর সাহেবের মাইয়াটারেও পাইতেন, আর ওই হেতেনের কি ওই কারখানা সেই জিনিসটাও পাইতেন। কিন্তু আমি ওখানে গিয়েছিলাম, সে খবর রাখো তুমি? এই জন্যই তো কইছিলাম হুজুর, আপনার সরকার খালি ঘুম যায় না, সকল খবরই রাখে। আরে শুনেন হুজুর, প্রফেসর সাহেব যদি রাজি না হয় তাহলে আমি ওই ছোট সাহেবের কই ওই মাইয়ারে বাড়িতুন তুলি আনি জোর করি হইল বিয়া করামো। সরকার, মুনিবের খেয়ে খেয়ে বুড়োই হলে চৌধুরীকে চেনো না তুমি? যে লোক টাকা নিতে চায় না, যে লোক আমার টাকাকে বিষের মতো মনে করে, তাকে কি দিয়ে বশ করা যায় বলতে পারো? বস করার দরকার নাই হুজুর, আঙ্গ কথা মতো যদি কাম না হয় তাহলে আমরা জোর করি হইল বিয়া করামো। কিন্তু চৌধুরী অন টের হয় না যে আমাদের ক্ষমতা কত দূর। সবকিছু জোরে হয় না সরকার, ওইটাই তোমার সবচেয়ে বড়। না হুজুর, আপনি এটা অনর্থক কথা বলেন হুজুর। আপনার এই বুড়া সরকার কোনো দিন ভুল করে না। আমি কইলাম আল্লাহর মেহরবানি হইলে এই বিয়া ওই বই ইনশাল্লাহ। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। দেখলি মা, হ্যাঁ। রূপম কি করেছে? গোটা বাংলার চিত্রকে এসে ধরে রেখেছে রঙে রেখায়। এই তুই আমি গোটা বাংলাদেশকে গড়ে তোলার যে স্বপ্ন, যে কর্মোদ্যম নিয়ে বেঁচে আছি, রূপম তা কি আত্মস্থ করেছে রে? কিরে? আব্বু, হ্যাঁ, ও সব আজগুবি কথা বলে। আমার ভয় হয় আব্বু, শেষ পর্যন্ত রূপম যদি তার চিন্তার রূপায়ণ না দেখতে পারে তাহলে যে পাগল হয়ে যাবে। দেখতে পাবে না বলিস? আজ যে ঘরে ঘরে নতুন চেতনা জেগে উঠেছে মা, গোটা দেশের মানুষের মুখ আজ দেশ গড়ার শপথে উজ্জ্বল। চারদিকে কাজের নতুন তাগিদ, নবজাগরণ, কলকারখানায় নতুন উদ্যমে উৎপাদন শুরু হয়েছে। মাঠে মাঠে খেতে খেতে ফসলের জোয়ার জেগে উঠেছে মা। মানুষ নতুন করে বাঁচার আশায় আবার উত্তাল হয়ে উঠেছে। রূপমের প্রতিটি ছবিতে তারই রূপায়ণ। কিন্তু এ কি অতিরিক্ত আশাবাদ নয় আব্বু? কেন? এই তো সত্য, পরম সত্য। স্বাধীনতা যখন আসে তখন এমনি চেতনার জোয়ার নিয়ে আসে মা। রূপম যে স্বাধীনতার সন্তান, সেটা ভুলে যাবি কেন? কিন্তু আজও তো। হ্যাঁ, ও হ্যাঁ, অন্যায় কোথাও কোথাও জেগে রয়েছে, তাই তো বলবি? না রে না, রূপমের ওই একক চিত্র প্রদর্শনী তার জবাব দিয়েছে। যা কিছু অন্যায়, যা কিছু অপরাধ, তা জনতার রোষে ধ্বংস হয়ে যাবে। ন্যায় ও সত্যের সামনে অন্যায় ও অসত্য কোনো দিনই টিকে থাকতে পারে না মা, কোনো দিনই টিকে থাকতে পারে না। তুই আমি তা যতটা বুঝেছি, রূপম বুঝেছে তার চেয়ে অনেক 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 বেশি মা। আরে খান, এসো 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 এসো। এই তো তোমরা দুজনেই আছো।
তা মামুনি, তোমার খবর কি? তোমার খান চাচা মা সালাম করো। আদাব চাচা যান। বেঁচে থাকো মা, বেঁচে থাকো, বেঁচে থাকো। দেখো মা, আমার আবার বড্ড ব্যস্ততা। তোমার আব্বার সঙ্গে আমার গোটা কতক জরুরি কথা আছে। তুমি বরং একবার ভেতরে যাও। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ সেই এই এক কাপ চা পাঠিয়ে দিও, কেমন? আচ্ছা। তাহলে চৌধুরী, হুম, ভেবে কিছু ঠিক করলে? আমি যে তোমার জন্য টাকা নিয়ে বসে আছি ভাই। আমি তো সেদিনই তোমাকে বলে দিয়েছি খান, তোমার ওই কালো টাকায় আমার এই কারখানা গড়ে উঠবে না। দেশের জন্য এ হবে দাতব্য ঔষধ নির্মাণ কারখানা, আর বিদেশ থেকে এ আনবে যে অর্থ সেও এই দেশেরই জন্যে। সে দিয়ে তোমার ওই কালো টাকার পাহাড় আর স্ফীত হয়ে ওঠার সম্ভাবনা নেই। বেশ বেশ বেশ, টাকা নয় নাই নিলে, কিন্তু আমাদের ওই মামুনিকে আমার সেলিমের জন্য দিচ্ছ তো? হ্যাঁ, তোমার ছেলের সব খবরই আমি নিয়েছি। আমার স্ত্রীর কথা কেমন চমৎকার সোনার টুকরো ছেলে। ওরা দুজনেই। হ্যাঁ, তোমার ছেলে সোনার টুকরো কেন, হীরের টুকরো বলতে পারো, কিন্তু আমার জামাতা হওয়ার যোগ্যতা তার নেই। কি কি বলতে চাইছো তুমি? সোজা কথা, একটা দুশ্চরিত্র লম্পটের হাতে আমি মেয়ে দিতে পারি না খান। তোমার মেয়ে হলে তুমিও পারতে না। খানকে তুমি চেনো না চৌধুরী? খান করতে পারে না এমন কিছুই নেই। জানো জানো, আমি ইচ্ছে করলে। হ্যাঁ, একটা কালো বাজারে দুর্নীতিবাজ যে কি করতে পারে আর কি করতে পারে না সে সবই আমার জানা আছে। টাকা দিয়ে গোটা পৃথিবীকে পায়ের তলায় নামিয়ে আনা যায়, তুমি বিশ্বাস করো? কিন্তু টাকা দিয়ে কখনো চৌধুরী পরিবারকে কেনা যায় না খান। তুমি আমার বাড়ি এসেছো, অন্য কোনো জায়গা হলে আমি ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে বের করে দিতাম। বেশ, তোমার এখানে আর থাকা চলে না, আমি যাচ্ছি। কিন্তু এই অপমানের প্রতিশোধ কেমন করে নিতে হয় খান তা জানে। ভুলে যাও না চৌধুরী। আমি তোমাকে আর তোমার ওই কালো টাকার পাহাড়কে ঘৃণা করি। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ঠিক আছে, কিন্তু খান যে কত ভয়ঙ্কর সে তুমি বুঝবে না। কিন্তু আর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। গেট আউট, গেট আউট। ওগো ওগো, এ কি করলে তুমি? তুমি ওই বিষধরকে কেন খেপাতে গেলে? আমি ঠিকই করেছি শায়লা। যারা চরিত্রহীন লম্পট তাদের কাছে প্রতিশ্রুতি রক্ষার কিছু নেই। তোমার কথা মতোই ওই ঘৃণ্যকীটের পরিবারের সব খবরই আমি গোপনে নিয়েছিলাম। কিন্তু সে কথা ওকে বুঝিয়ে বললেই তো পারতে। হিতাহিত বোধ শক্তি যার নেই তাকে বোঝাবার সাধ্য কারো নেই। ওরা দেশের শত্রু, সমাজের শত্রু। ওরা দেশের প্রত্যেকটি মানুষের পরিত্যাজ্য। ওদেরকে সামাজিক দিক দিয়ে বয়কট করা উচিত। কিন্তু ওরা পারে না এমন অন্যায় যে নেই। ওগো, যদি তোমার কোনো ক্ষতি করে, যদি আমার তনিমার কোনো ক্ষতি করে? যে ভীরু দুর্বল সে কিসের ক্ষতি করবে? টাকা যদি সংগ্রহ করতে না পারি তাহলে আমার উত্তর পুরুষ গড়ে তুলবে আমার এই কারখানা। এই কারখানা হবে দেশের সম্পদ। আর তনিমা, সেদিন রূপমের এক্সিবিশন দেখে এসে মনে মনে আমি ওর বিয়ে ঠিক করে ফেলেছি। তনিমা সুখী হবে, সে আমার মেয়ে। তবু যে আমার বড্ড ভয় করছে গো। তুমি বড্ড সরল শায়লা, তাই অমন করে ঘাবড়ে যাও। গোটা সমাজ যাদের বর্জন, তাদের কি শক্তি আছে ক্ষতি করার? অমন করে বলো না, তুমি বড্ড অসুস্থ। কিন্তু সব সহ্য করা যায়, কালো টাকার দম্ভ সহ্য করা যায় না। সে দম্ভ যে কত মেকি, কত ভয়ঙ্কর, কত দুর্বল সে তুমি বুঝবে না। সেজন্যই তো তা দিয়ে সমাজের যে কোনো অনাচার হতে পারে। সে যে কল্যাণের পথ চিনতে পারে না। সেজন্যই তো তাদের সমূলে বর্জন করে সমাজ থেকে উচ্ছেদ করতে আজ আমরা বদ্ধপরিকর। হুজুর, খানা দেওয়া হইছে, আপা আপনার লাগিয়া বইসা আছেন। চলো, খেয়ে নেবে, রাত অনেক হলো। চলো চলো। কি হলো সরকার, অমন করছো কেন? সর্বনাশ হয়ে গেছে গো হুজুর, সর্বনাশ হয়ে গেছে গো, একেবারে সর্বনাশ হয়ে গেছে হুজুর। কি হয়েছে সোজা করে বলো সরকার। হুজুর, ছোট সাহেব জলেখারে খুন করি ধরা পড়ছে হুজুর। ধরা পড়েছে, এই তো। আমি জানতাম সরকার। ভেবেছিলাম চৌধুরীর মেয়েকে ঘরে আনলে ওকে সংশোধন করা যাবে, কিন্তু চৌধুরীও বোধহয় বুঝতে পেরেছে ও আমাদের কন্ট্রোলের বাইরে।
ওকে আর সংশোধন করা যাবে না, কিন্তু 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 করেন না হুজুর, যেমনে পারেন এখন ওই ছোট সাহেবের সুরে আনবার ব্যবস্থা করেন। না সরকার, না, দিন এখন বদলে গেছে। একবার যে গেছে আর তাকে ফিরিয়ে আনা যায় না। এখন ভাবছি, এখন আর ভাবনের কিচ্ছু নাই হুজুর, কিচ্ছু নাই। আপনি যা চেষ্টা করার করেন হুজুর। এখন ভাবছি আমি কোথায় যাব, আমার মুক্তি আসবে কেমন করে? আমার এই কালো পাহাড় আমি গড়লাম কার জন্যে? এ পাহাড় আমি কোথায় লুকোবো, কার কাছে? কে এমন মহৎ আছে যে টাকা গ্রহণ করে আবার আমাকে মুক্তি দেবে? আমি আমি আবার সেই আগের জীবনে ফিরে যেতে চাই সরকার, সে আগের জীবনে ফিরে যেতে চাই। টাকা যে আমার অভিশাপ। হুজুর, আরে আপনি এরকম কথা আর কইেন না কোনোদিন হুজুর, এরকম কথা আমি সহ্য করতে পারি না। না, চৌধুরী ঠিকই বলেছিল সরকার, আমার টাকা বিষের চেয়েও খারাপ। এ বিষ আমি কার ঘাড়ে চাপাবো? চৌধুরী সাহেবের এত বড় বাহাদুরি হুজুর কি করে সহ্য করলেন? সহ্য করতে পারিনি বলেই তো আমার এত ভয় সরকার, আমার এত ভয়। একমাত্র ওই ছিল আমার ছেলেবেলার বন্ধু। তার বাড়ির দরজাও যে আমি নিজের হাতে বন্ধ করে দিয়ে এসেছি। সেলিম আমার জীবনে এত বড় অভিশাপ হয়ে এলো। ওর জন্যে আজ আমার ফেরারি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। পুলিশের লাল খাতায় আমার নাম থাকবে না তো থাকবে কার? হুজুর, আপনি একটু শান্ত হন হুজুর, এখনো করণের অনেক কিছু আছে হুজুর। একদিন তোমার বুদ্ধির আমি প্রশংসা করতাম, কিন্তু আজ তুমিও বুদ্ধিহীন হয়ে পড়েছো সরকার। গাড়ি বের করতে বলো, আমি সারেন্ডার করব। সারেন্ডার মারেন্ডার কিচ্ছু করবেন না হুজুর, গাড়ির কথা আমি ঠিকই কমো, তবে মনে রাখবেন যা বলি তাই করো। আপনার সরকার জীবনেও কোনোদিন ভুল করে নাই হুজুর। কামিন। আরে খান, আজ বুঝি সঙ্গে করে টাকার বস্তা নিয়ে এসেছো? না ভাই, আজ আমি এসেছি ভিক্ষুক হয়ে। হ্যাঁ? স্বাধীনতার অর্থ না বুঝে এতদিন যে ভুল করে এসেছি তারই সংশোধন করতে। এতদিন সমাজের যে ক্ষতি তোমরা করেছো তার সংশোধন হবে কেমন করে? তুমি যদি সঙ্গে নাও সবকিছুরই সংশোধন হতে পারে। আমি তো সবচেয়ে বেশি করে জানি তোমার হাতে তার পতাকা, সেই পতাকার ছায়ায় আমাকেও দাঁড়াতে দাও চৌধুরী। তার মানে বিনা শর্তে আমার সমস্ত টাকা তুমি নাও আর গড়ে তোলো ওই জনকল্যাণ কারখানা। আমাকে শুধু তোমাদের সাথে কাজ করার একটু ঠাঁই করে দিও ভাই। তুমি আমায় ক্ষমা করো ভাই। ক্ষমা? ক্ষমা ক্ষমা? আমি কি তোমাদের ক্ষমারও অযোগ্য? কিন্তু তোমার ছেলে সেলিম চরম শাস্তির জন্য আজ পুলিশের হেফাজতে। হ্যাঁ, ছেলেটা কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল, ওর চরম শাস্তিরও প্রয়োজন। বলো চৌধুরী, বলো তুমি আমাকে সঙ্গে নিলে, নইলে আমি যে আজ স্বস্তি পাচ্ছি না। এসো, ভেতরে এসো। কারখানাটায় কি করতে চাই তোমায় বুঝিয়ে দেব। এসো। চৌধুরী, তুমি এত মহৎ চৌধুরী। এতক্ষণ হাবিবুর রহমান রচিত তোমার পতাকা জারে দাও নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহানারা আহমেদ, আলিয়া ফেরদৌসী, ওবায়দুল হক সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন, নমিতা আনোয়ার, রোজি কুদ্দুস, আলী রেজা হোসেন, রঞ্জু আহমেদ, হাবিবুর রহমান ও রনিন কুশারি। শব্দ সংযোজনা কাজী ইসাক ও আব্দুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন রনিন কুশারি।